অপারেশন সিঁদুরে হরহরি পাকিস্তান। 3 দিনের অভিযানে কোমর ভেঙেছে পাকিস্তানের। জল স্থল আকাশে শত্রু নিকেশ ভারতের। গভীর রাতেই ফের ভারতের পরাক্রম। পাকিস্তানের 4টি এয়ারবেস হানা, মিসাইল হানা শোরকোন, রফিকি, নূর খান, মুরিদ, শুক্কুর এয়ারবেস। লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদেও বিস্ফোরণ। তড়িঘড়ি সব এয়ারবেস বন্ধ। ভীত সন্ত্রস্ত পাকিস্তানের। সমস্ত বড় শহরে ব্ল্যাকআউট, সব উড়ান বন্ধের নির্দেশ। 4টি এয়ারবেস, সেই 4টি এয়ারবেসেই কিন্তু হামলা ভারতীয় সেনা। একে একে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। পাকিস্তানের 4টি এয়ারবেসে হানা। স্ট্র্যাটেজিক্যালি এই হানা ভারতীয় সেনা। শোরকোট, রফিকি, নূর খান, মুরিদ, শুক্কুর এয়ারবেস। আরো ডিটেইলস জানাবে আমার সঙ্গে রয়েছে আবির। আবির, কি জানা যাচ্ছে? দেখো, অপারেশন সিঁদুরের বদলা নেওয়ার জন্য পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছিল তারাও একটি অভিযান শুরু করেছে এবং তার নাম তারা দিয়েছিল বুনিয়ান আন মাসুস, অর্থাৎ অবৈধ দুর্গ। যদিও তারা ছিল অপারেশন চালাতে গিয়ে নিজেরাই বিধ্বস্ত হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে ভারতের সেনা এবং বায়ুসেনার তরফ থেকে যে ধরনের পাল্টা আক্রমণ চালানো হয়েছে তাতে পাকিস্তানের যে একাধিক এয়ারবেস গুলি রয়েছে তার মধ্যে হচ্ছে রফিকি, নূর খান, মুরিদ এবং হচ্ছে সাতকোরা, এই যে এয়ারবেস গুলো সেখানে হচ্ছে কার্যত ভারতের হামলার জেরে পাকিস্তানের যে বায়ুসেনার যে অবস্থা তা অত্যন্ত সঙ্গীন হয়ে গিয়েছে। তুমি জানো যে জঙ্গি লঞ্চ প্যাড তারা ব্যবহার করে কাজ করছিল। ভারত সেই জঙ্গি লঞ্চ প্যাডে ধ্বংস করেছে এবং এই এয়ারবেস গুলো এমন জায়গাতে অবস্থিত যে সেখান থেকে তারা বরাবরের জন্য কৌশলগত দিক থেকে সুবিধা নিয়ে ভারতে ঢুকে হামলা চালানোর চেষ্টা করছিল। একেবারে ভারতীয় সেনা এবং বায়ুসেনার তরফ থেকে সেই এয়ারবেস গুলোকে কার্যত ধ্বংস, গুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন এয়ারবেস গুলোর মধ্যে দেখা যায় রানওয়ে এছাড়া যে বিমান সেগুলো কার্যত ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের হামলার জেরে। ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনার তরফ থেকে কিছুক্ষণের মধ্যেই যৌথ বিবৃতি দেওয়া শুরু হবে। সাংবাদিক বৈঠক শুরু হতে চলেছে এবং তার আগেও প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে যে আজকে বিভিন্ন জায়গাতে একাধিক শহরকে লক্ষ্য করে বিভিন্ন যে এয়ারবেস গুলি রয়েছে, বিভিন্ন যে ভারতের যে মিলিটারি স্টেশন গুলি রয়েছে সেগুলোকে লক্ষ্য করে তারা হামলা চালানোর চেষ্টা করেছিল। তা পাকিস্তান ব্যর্থ হয়েছে এবং এর পরিবর্তে পাওয়া গিয়েছে যে পাকিস্তান বহু জায়গাতে নিরীহ নাগরিকদের উপর আক্রমণ করার চেষ্টা করে। বিশেষ করে হচ্ছে জম্মু, উরি, উধমপুর, এই সমস্ত জায়গাতে সেগুলো ভারতীয় সেনার তরফ থেকে পাল্টা প্রত্যুত্তর দেওয়া হয়েছে। তাতে কিছুটা হলো পিছিয়ে গিয়েছে হচ্ছে পাকিস্তান। ফলে গতকাল রাত থেকে আক্রমণ করতে এসে পাকিস্তান কার্যত দিশেহারা। ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনার যে আক্রমণ তার জেরেই হচ্ছে পাকিস্তানের এয়ারবেস এবং ভারত এবং পাকিস্তানের সেনা এবং তাদের যে জঙ্গিদের যে লঞ্চ প্যাড ছিল তা কার্যত গুড়িয়ে দেওয়া হয়েছে। বেশ, আমরা কথা বলেছিলাম এই বিষয়, যে 4টি এয়ারবেসে হানা, খুব স্ট্র্যাটেজিক্যালি বেছে নেওয়া 4টি এয়ারবেস, যার মধ্যে নূর খান এয়ারবেস যা মিলিটারি এয়ারবেস, সেখানেও হামলা চালিয়েছে ভারতীয় সেনা। কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরীর সঙ্গে। কি জানিয়েছেন? একটা এয়ারবেসকে ধ্বংস করতে, কমপ্লিটলি ডিস্ট্রয় করতে হলে অনেক বেশি এফোর্ট লাগে। তো এখন আপাতত আমরা হামলা করেছি কি ধ্বংস করেছি সেটা সেটা এস্টাবলিশ করা দরকার। বাট যে নূর খান, রফিকি এটসেট্রা এগুলো ফ্রন্টলাইন এয়ারবেস ওদের, আর ওদের ফ্রন্টলাইন এয়ারক্রাফট ওখানে লোকেটেড। তো এই এয়ারবেস গুলোকে হামলা করে সিগনিফিকেন্ট ড্যামেজ ইনফ্রাস্ট্রাকচার করলেও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ওস্তাদের মার এরকমই হয়, ওস্তাদের মার শেষ রাতে। আকাশে ফের আকাশের কামাল। ভারতীয় প্রযুক্তিতে তৈরি সারফেস টু এয়ার মিসাইলে কুপকাত ফতে। ভারতের গুরুত্বপূর্ণ শহরকে টার্গেট ইশার। হরিয়ানার শিরসায় পাকিস্তানের দূরপাল্লার মিসাইল ধ্বংস করল সেনা। পাক ড্রোনের পর এবার দূরপাল্লার মিসাইল দিয়ে টার্গেট করেছিল ভারতীয় নিরীহ নাগরিকদের পাক সেনা। সেই মিসাইল ধ্বংস করল ভারতীয় সেনা। ওস্তাদের মার শেষ রাতে। আকাশেই ফের আকাশের কামাল। ভারতীয় প্রযুক্তিতেই তৈরি সারফেস টু এয়ার মিসাইলে কুপকাত ফতে।
हमने एक दो बार थोड़ा ऊपर जाके छत के ऊपर देखा तो कोई चीज़ थोड़ी सी 6-7 सेकंड के अंदर थोड़े आगे जाके ब्लास्ट हो गई और बहुत तेज धमाका हुआ, एकदम लाल रंग का गोला था बहुत बड़ा। तो पता नहीं लगा कहाँ गिरा है, तो जब सुबह पता लगा तो पता भी हमारी चर्च है यहाँ पे, बिल्कुल हमारी चर्च के साथ ही गिरा हुआ है खेत। 12:15 के आसपास रात एक बहुत जोर का धमाका हुआ था। हमने देखा कि यहाँ पास में खेतों में कुछ आइटम गिरी हुई थी, मिसाइल जैसी दिखने में लगती है। अब हमें नहीं पता कि क्या चीज़ है, ड्रोन है, मिसाइल है, ऐसा क्या है। কথা বলেছিলাম আমরা কর্নেল রাজেন্দ্র ভাদুরীর সঙ্গে, কি বললেন তিনি শুনুন। এই জিনিসটা তো চলবে, ওরা বারবার এই হামলা করবে। এখন রং করেছে মিসাইল, লং শর্ট রেঞ্জ মিসাইল লঞ্চ করবে, লং রেঞ্জ মিসাইল লঞ্চ করবে। তো এই জিনিসটা তো কন্টিনিউয়াসলি চলবে। আর আমাদেরকে সেই হিসেবে প্রস্তুত থেকে তার পাকিস্তানের যে এসকেলেশন ম্যাট্রিক্স, মানে ও যেভাবে এসকেলেট করছে সেইভাবে আমাদের কাউন্টার মেজার আর কাউন্টার অ্যাটাক আমাদেরকে প্ল্যান সেইভাবে ক্রিয়েট করে প্ল্যান করে এক্সিকিউট করতে হবে। ভারেমা ভবানী, তারপরেও হাপা হম্বি তম্বি, এমনই অবস্থা পাকিস্তান এবং বাংলাদেশের। এই দুই দেশের বরাবরই ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। পেটে ঠিকমতো ভাত জোটে না, তবু মুখে বড় বড় কথা। যুদ্ধ মানে শুধু হাতে মারা নয়, ভাতেও মারা। গত 2 বছর ধরে পাকিস্তান একটা ইকোনমিক ক্রাইসিসে ছিল। যেভাবে সেখানে ভারত একটার পর একটা মিসাইল শেষ করছে, ধ্বংস করছে, তাতে পাকিস্তানের যথেষ্ট আর্থিক ক্ষতি হচ্ছে। তুরস্ক এবং আজারবাইজান ছাড়া, টার্কি আর আজারবাইজান ছাড়া সেরকম ভাবে পাকিস্তানের পাশে কেউ নেই। টার্কি এবং আজারবাইজান এরা এই যে দুটো দেশ, তারা না আর্থিকভাবে পাকিস্তানকে সাহায্য করতে পারবে না সামরিকভাবে পারবে। ট্রাম্প বলেছে আমেরিকা এমন কোনো যুদ্ধে জড়াবে না যেখানে আমেরিকান কোনো ইন্টারেস্ট নেই, কাজে পাকিস্তান আমেরিকার কোনো সহায়তা পাবে না। আমার মনে হয় পাকিস্তানের কাছে এই মুহূর্তে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছ থেকে কোনো সাহায্য পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন একটা ব্যাপার। জঙ্গিদের কারখানা চালায় পাকিস্তান। লস্কর, জেশ থেকে আল কায়দা সব কুখ্যাত জঙ্গি সংগঠনের হেড অফিস পাকিস্তানে। জঙ্গিদের পিছনে বিপুল খরচ করে পাক সরকার, আর দেশের সাধারণ মানুষের জন্য ভারেমা ভবানী। ভাত পেতে হাত পাতে, কখনো IMF এর কাছে, কখনো বিশ্ব ব্যাংকের কাছে। লোন নিয়ে শোধ করতে পারে না, অর্থনীতির হাঁটু কাঁপে। লোনের বোঝা সামলাতে আবার লোনের আবেদন। মানবিকতার খাতিরে সাহায্য করে IMF। বছর 3 আগে $700 কোটি দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছিল তারা। এই টাকাও ঠিকমতো ব্যবহার করতে পারেনি ইসলামাবাদ। করবে কি করে? সে দেশের মাথাদের লক্ষ্য তো চেয়ার বাঁচানো। তার জন্য বারবার ভারতকে রক্তাক্ত করার চেষ্টা। এই লক্ষ্যে ইসলামাবাদ জঙ্গি তৈরি করে। দেশের মানুষ ভাত পেলেন কি না পেলেন তাতে কি বা এসে যায়? এর ফলে যা হওয়ার তাই হয়েছে। অর্থনীতিতে বিশ্বের মধ্যে ভারত 4 নম্বরে পৌঁছে যাচ্ছে। বাংলাদেশ সেখানে 34-এ, পাকিস্তান আরো নিচে 43 নম্বরে। যুদ্ধ করে নাচছে পাকিস্তান, আর সে দেশের মানুষ খিদে মরছে। পাকিস্তানে রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম 3285 টাকা, একটা ডিমের দাম 25 টাকা। কয়েকদিন আগেও 1 কেজি আটার দাম ছিল 800 টাকা। কোন দেশের মুদ্রা কত দামি সেটা দেখেই বোঝা যায় কার কত দম। ভারতের 1 টাকা মানে বাংলাদেশের 1 টাকা 24 পয়সা, আর পাকিস্তানের প্রায় 3.5 টাকা। এই হচ্ছে ভাড়ারের হাল, তবু মুখে কত বড় বড় কথা। গত বছরের অগস্ট থেকে পদ্মা পারে নতুন তদারকি সরকার। তারপর থেকেই বাংলাদেশে ভারত বিদ্বেষ। এর জেরে তারাই কিন্তু বিপাকে পড়েছে। বাংলাদেশের অর্থনীতির বড় অস্ত্র পোশাক শিল্প ধুঁকছে। অন্ধ ভারত বিরোধিতায় অনেকে ভারতীয় পণ্য বর্জন করছেন। এর ফলে ঘুরপথে অন্য দেশ থেকে বেশি খরচে অনেক কিছু আমদানি করছে বাংলাদেশ। এতে জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে।
এত কিছুর পরেও ভারতের বিরুদ্ধে হম্বিতম্বি বন্ধ হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের। পাকিস্তানের এই করুণ হাল অবশ্য অনেক দিন ধরেই। শূন্য ভাড়ার নিয়ে বারবার IMF এর কাছে হাত পাতে, চীনের থেকেও বিপুল ঋণ নিয়েছে। বিনিময়ে দেশের একটা বড় অংশ বেজিং এর হাতে তুলে দিয়েছে ইসলামাবাদ। তারা ভাবে ভারতের হাত থেকে চীনই তাদের বাঁচাবে, কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছু হয়নি। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বোঝে, এর বাইরে চায়না কিছু বোঝে না। কাজে সেই জায়গাটা অলরেডি ক্ষতিগ্রস্ত হতে চলেছে এবং চায়না এখন সাইলেন্ট অবজারভারের রোল প্লে করবে। আর আরো একটা বিষয় হচ্ছে, চায়না আমেরিকা যেভাবে ট্রেড ওয়ার চলছে, চায়না কোনোভাবেই এখন ভারতের বিপক্ষে যাবে না এবং চায়না উইল নট ফাইট আ ওয়ার ফর এনি আদার কান্ট্রি। কাজে পাকিস্তানের কাছে কিন্তু এখন সহায়তার আর কোনো দরজা নেই। মুখে ফাঁপা বলি আর ভাতের জন্য হাত পাতছে আন্তর্জাতিক সংস্থার কাছে। পাকিস্তানের অর্থমন্ত্রকের এক্স স্যান্ডেলে লেখা হয়েছে, শত্রুর দ্বারা ব্যাপক ক্ষতি হওয়ায় আন্তর্জাতিক পার্টনারদের থেকে ঋণের আবেদন করছে পাকিস্তান সরকার। যুদ্ধের উত্তেজনা এবং শেয়ার বাজারে ধসের কারণে পাকিস্তান বিপর্যস্ত, তাই আন্তর্জাতিক পার্টনারদের কাছে ঋণের আবেদন। পাক অর্থমন্ত্রকের এই পোস্ট ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। পরে তারা দাবি করে পাক অর্থমন্ত্রক ঋণের আবেদন করে কোনো পোস্ট করেনি, অর্থমন্ত্রকের সোশ্যাল মিডিয়ার পেজ হ্যাক করা হয়েছে। এখন একমাত্র যে দরজাটা খোলা রয়েছে সেটা হচ্ছে ভারতের সাথে একটা টেবিলে বসে নেগোসিয়েশন এবং সেখানে সারেন্ডার করা এবং যে কোনো পরিস্থিতিতে ভারত বিরোধী যে প্রক্সি ওয়ার কয়েক দশক ধরে পাকিস্তান চালিয়ে আসছে সেইটাকে শেষ করা। এর বাইরে আমার মনে হয় না পাকিস্তানের কাছে আর কোনো অপশন আছে বলে। নিউজ 18 বাংলা।